যখন আমরা দেখি যে একটা প্রধান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও সংশয় প্রকাশ করেন যে দেশে ষড়যন্ত্র চলছে এবং পরাজিত ফ্যাসিবাদ যে কোনোভাবে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সন্দেহটা ওইখানেই। এটা কোনো গ্যারান্টি নাই যে আজকে ধরেন এই সরকার 5 মাস বেশি থাকলো বা 6 মাস বেশি থাকলো তাতে কিছু আসা যায় না, কিন্তু ওই 6 মাসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগিনিং থেকে অর্থাৎ 5ই আগস্টের পরে যে পরাজিত ফ্যাসিবাদ অনেকটাই পালায়ে গেছিল, কিন্তু এখন তো ডে বাই ডে তাদের আনাগোনা যেটা আমরা দেখতেছি, বরঞ্চ সেই জায়গায় প্রশাসন বা সরকার তাকে কতটুকু মোকাবেলা করার জন্য প্রস্তুত সেটাও তো একটা প্রশ্নের সম্মুখীন। হুটহাট রেগুলার এখন ঢাকা শহরে পর্যন্ত মিছিল হয়ে যাচ্ছে। এই কারণে বলতেছি যে সেই ধরনের একটা ষড়যন্ত্র যদি হয় সেটাকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত এই সরকার। কারণ এটা যত কিছু একটা নির্বাচন হলে যে জনগণের ম্যান্ডেট, যেমন আজকে কি হাসিনা বলতেছে সে স্টিল নির্বাচিত প্রধানমন্ত্রী, যদিও সেই নির্বাচনই হয়নি, আমরা মানিও না, কিন্তু সে তো বলতেছে। এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বলতেছে যে কোনো সমস্যার জন্য নির্বাচিত সরকারের সাথে আমি কথা বলবো। অর্থাৎ এইটাও তো একটা ষড়যন্ত্রেরই গন্ধ। এই সমস্ত কারণেই যেটা আমরা বলতেছি, আমাদের অন্য কোনো কারণ নাই যে বিএনপি তড়িঘড়ি করে অনেকে বলেন যে বিএনপি খালি ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না, দেখেন আপনি যদি সংস্কার করতে চান তাহলেও কিন্তু নির্বাচন দরকার। 96 সালে যখন এই জামাত, আওয়ামী লীগ সহ এরা যখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন করলো, তাই না, তখন যে পার্লামেন্টে যেটা ছিল, তখন তো পার্লামেন্টের অন্য কেউ সবাই রিজাইন করার কারণে কিন্তু সেই পার্লামেন্টে কেয়ারটেকার বিল আনার এবং সেটা পাশ করার মতো অবস্থা ছিল না। তো সেই কারণে বিএনপি সেই সময় বলছে যে আমাকে যদি এটা আনতে হয় তাহলেও আমাকে নির্বাচনটা করতে হবে, এই নির্বাচনটা এর জন্যই জরুরি। 15ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এবং নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি কেয়ারটেকার বিল পার্লামেন্টে এনে নিজে রিজাইন করে সেই কেয়ারটেকার সরকার হাতে ক্ষমতা অর্পণ করেছিলেন। তো এই কারণেই আপনি যত কিছুই করেন না কেন সেটা তো পার্লামেন্টে নিতেই হবে আপনাকে। তো এর আগে আমরা যে, তার মানে এই না যে আবার নির্বাচনের আগে আমরা সংস্কার চাই না, যেটা অনেকে আবার যেটা হাসিনা যেরকম বলতো উন্নয়ন চান না নির্বাচন চান, এখন আবার যে সংস্কার চান না নির্বাচন চান, অর্থাৎ এইটাকে প্রতিপক্ষ বানানো। আবার এখানে শুধু আমি বলবো যে শুধু বিএনপি না, এইখানে সুকৌশলে যে সে 111 থেকে যে রাজনৈতিক ধারাটাকে নস্যাৎ করার জন্য যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা এখনও শেষ হয় নাই। এখনও দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদ, রাজনৈতিক দল এটাকেও কেমনভাবে যে কোনোভাবে হোক জনগণের মুখোমুখি এনে একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এইখানে যেটা বলবো যে এইখানে আজকে যে আমাদের তরুণ সমাজ যারা আজকে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং তারা দাবি করে যে তারা একটা বিশাল অংশে সেটা দাবি করতেই পারে, কিন্তু তারপর আমি বলবো এখানে মনে রাখা দরকার আমরা 71 সালে আমরাও যুদ্ধ করেছি, সে সময় আমরাও তরুণ ছিলাম, সে সময় ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম আমি, তাই না? তা আমরাও কিন্তু করেছিলাম। তো সে 71-এর পরে সেই মুক্তিযুদ্ধের সেই সময় যে স্লোগান আমি দিয়েছি, একই স্লোগান কিন্তু আবার 90-এ এদের পরবর্তী প্রজন্ম এদেরকে দিতে হয়েছে। আবার এই একই স্লোগান কিন্তু আজকে 24-এ এসে এই ছাত্ররা দিতে হচ্ছে। তো কাজে এখন তাদের দায়টা বেশি, তাদের মনে রাখা দরকার যে আজকে রাজনীতিবিদ বা রাজনৈতিক দল এগুলোকে হেয় প্রতিপন্ন করলেই যে তাদের ফিউচারটা খুব হবে, আলোকিত হবে, সেটা মনে করার কোনো কারণ নেই। যদি রাজনীতিটাকে আলোকিত করতে না পারি, রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে না পারি এবং রাজনীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, তাহলে কোনোটাই লাভবান হবে না। সেটা দায়িত্ব কিন্তু আলটিমেটলি এই নতুন প্রজন্মের উপরই যেটা আসবে। এর জন্যই বলবো যে এখানে কেউ কারো প্রতিপক্ষ না। এখন সবাইকে আমাদের মনে করা উচিত যে আমরা গণতন্ত্রটা এখনো ফিরে পাই নাই, কাজে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। তাই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্য নিজেদের মধ্যে যত কাদা ছড়াছড়ি কম করা যায়, একটা জায়গায় এসে অন্তত আমরা নির্বাচন তো করতেই হবে। এবং নির্বাচনে আপনি যদি মনে করেন যেটা ওই যে সাক্ষী যেটা বললো যে আজকে যদি মেজর যদি আপনি কোনো পরিবর্তন চান, অসুবিধা তো নাই,
আপনি জনগণের কাছে যান, আপনার ম্যানিফেস্টো নিয়ে যান, ম্যানিফেস্টো নিয়ে যদি জনগণ আপনার পক্ষে রায় দেয় আপনি সেভাবে সেটা আপনি সংবিধান করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু সেটার জন্য তো জনগণের ম্যান্ডেটটা আপনাকে দরকার, জনগণের ম্যান্ডেট কিন্তু আপনাকে নিতেই হবে। আর আরেকটা কথা মনে রাখা দরকার, অনেকে মনে করেন যে হাসিনা যেটা মনে করে না, হাসিনা তো জানতোই যে নির্বাচন হলে সে ক্ষমতায় যেতে পারবে না, এই কারণে সে নির্বাচন দেয় নাই। এই কারণে সেই সময় সে বলতো আমি নির্বাচন কেন দেবো, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। তো এখনও যদি একই ভাষায় বক্তব্য দেওয়া হয় যে আমি নির্বাচন দিব, যারা আসবে তারা যে সংস্কার করবে, এটা কি গ্যারান্টিটা কি? এটার জন্য বলবো যে এখন যদি মনে করে যে এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু এবং তার সাথে যারা আছে এরাই সব ভালো বুঝে আর এরাই সব দেশপ্রেমিক, এরাই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই চিন্তা চেতনা নাই, সেটা ঠিক হবে না। সব কিছু আমরা রাজনীতি করি, ক্ষমতায় ছিলাম বা ক্ষমতায় যাব বা এর বাইরেও যারা আছে, আমরা ভুল করতে পারি, আমরা ভুল করেছি, কিন্তু জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। ৭০ও ভুল করে নাই, ৭১ও ভুল করে নাই, ৭৫ও ভুল করে নাই, ৯০ও করে নাই এবং ২৪ও করে নাই। তো কাজে জনগণকে ডাউট করা ঠিক না যে আমি যদি নির্বাচন দিয়ে দিই জনগণ ভুল করবে, জনগণ বিএনপিকে ক্ষমতা এনে ফেলবে, জনগণ ভুল করবে, এটা মনে করার কোনো কারণ নাই। আর একটা হলো যে বিএনপির জন্মই হয়েছে কিন্তু গণতন্ত্র যখন নস্যাৎ হয়েছিল তখনই কিন্তু বিএনপির জন্ম হয়েছে। যখন স্বাধীনতাটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল তখনই কিন্তু বিএনপির জন্ম হয়েছে এবং বিএনপি প্রমাণ করেছে, যেটা আমি বললাম একটু আগে, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে সংস্কারের জন্য তিনি কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন। তো এখনও যেটা আমরা মনে করি যে এইখানে আমাদের একটা ঐক্যমত থাকা দরকার। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই বলেছেন তিনি যে আজকে দেশটাকে শেষ করে দিয়ে গেছে ফ্যাসিবাদ। আজকে এই দেশটাকে যদি আমাকে আবার পুনর্গঠন করতে হয় তাহলে বিএনপি যদি ক্ষমতায় যায়ও তারপরও আন্দোলনকারী সকল শক্তি দলকে নিয়ে আমি সরকার গঠন করব, যাতে ঐক্যমতের ভিত্তিতে আমি দেশটা পরিচালনা করতে পারি। তো বিএনপির এই সিনসিয়ারিটির উপরে আছে। নতুন করে তো আবার ওই যে যারা প্রশ্ন তুলে তাহলে আমরাও বলতে পারি যে যারা আজকে নির্বাচনটাকে পিছাতে চায় তাহলে কি নতুন করে কি আবার ওই পরাজিত ফ্যাসিবাদকে নিয়ে আসার কোনো ষড়যন্ত্রের মধ্যে আছে কিনা? কাজে নির্বাচন পেছানো বা নির্বাচনকে আরও দূরবর্তী করে বা জনগণের রায় নেওয়া ঠিক হবে না, আমরাই সব ঠিক করতে পারবো, এই ম্যান্ডেট কিন্তু তাদের নাই। আর এটা কারো রাইটও নাই, কারণ সব কিছুর জন্যই জনগণের কাছে আপনাকে যেতে হবে। আজকে যদি আমি প্রশ্ন করি যে আজকে এই সরকার যে গ্যাসের দাম বাড়াইলো, এই ম্যান্ডেটকে তাকে কে দিছে? এই রাইটটাকে কে দিছে? মনে করেন যে জনগণ না থাক, এই যে আজকে সাক্ষী আছে বা তারা আছে বা আজকে যে রাজনৈতিক দল বা শক্তি, ইভেন ছাত্ররাও, আজকে তাদের আমরা সবাই মিলেই তো এই সরকারকে বসাইছি। তাহলে এই সরকার আজকে বেসিক এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কি আমাদের এই সমস্ত দলগুলোর সাথে বা শক্তির সাথে সে আলোচনা করেছে? কোনো করে নাই তো। তা আমরা তো বারবার বলছি যদি আজকের এই সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ধরনের অনেক সিদ্ধান্ত তারা নিচ্ছে যেগুলোর সাথে কিন্তু জনগণের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা তো তার পার্ট, কাজে সে তো সেটা করছে না। এর জন্য আমরা বলতেছি যে আজকে এই সরকার আর অন্যদিকে কালক্ষেপণ না করে দেশে যাতে ভবিষ্যতে আরেকটা ষড়যন্ত্রের দিকে না যায় সেটার জন্য আমরা বলতেছি যে আপনি এখন ইমিডিয়েট একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। আর নির্বাচনী রোডম্যাপের আগে আমরা নিজেরাই তো বলেছি, আমাদের পক্ষ থেকে ৩১ দফা দেওয়া হয়েছে, আমরা তো বলেছি যে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার দরকার এবং নির্বাচনটা যাতে প্রতি ৫ বছর পর পর অনুষ্ঠিত হয় আমরা সেটা বলেছি। আমরা বলছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য অর্গানের সাথে ক্ষমতাটাকে ভারসাম্য করা, তাই না? এই যে আমরা যে বেসিক যে কথাগুলো বলেছি এটার মধ্যেই তো এটা যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে তো কোনো ফ্যাসিবাদ নতুন করে পুনর্জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। কাজে আমরা তো এই কথাটা বলেছি, কাজে এগুলোকে তারা নিজেদের ইসে নেয়। আমরা তো এটাও বলতে পারি যে আমরা যে রাজনৈতিক দলের পক্ষ থেকে ৩১ দফা দিলাম, সরকার এত ঘটা করে এত কমিশন করছে, কই আমাদের ৩১ দফা নিয়ে তো উনি একবারও আলোচনা করলেন না। তাহলে আমরা কি কনসার্ন না? আমরা রাজনীতিবিদরা, রাজনৈতিক দলরা দেশ পরিচালনা করবে, আর আমাদের মধ্য থেকে আমরা একটা প্রস্তাব দিলাম, সেই প্রস্তাবটা আপনি খুলেও দেখলেন না, তাহলে এখানে কার সিনসিয়ারিটির অভাব? তরুণ প্রজন্ম, সেও তরুণ প্রজন্ম, সাক্ষীও তরুণ প্রজন্মের কাছাকাছি, কিন্তু আমার খুব
মনে হলো যে কিছুটা হতাশ। আমি এই কথাটাই কিন্তু আগে বলতেছিলাম জি। যে আসলে সেই 71 থেকে দেখে আসতেছি তো, আর কত, এই 24 হয়েছে, আবার কি 10 বছর পর আরেকটা হবে, এবং তার কথাই কিন্তু সেটাই রেশ। আমি এই জন্যই বলতেছি যে সেখানে আপনি আমাকে কাঠগড়ায় আমাকে মিন্স বলতেছি আমি একটা রাজনীতিবিদ বা একটা রাজনীতি দল করি, আমার বয়স হয়েছে, এখানেও আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু দায় দায়িত্বটা তাদের উপরে আসবে। আমার আর কয় বছর, 5 বছর 7 বছর, তারপরে তো তাদের। তো কাজেই এখানে দায় দায়িত্বটা সবচেয়ে বেশি কিন্তু এই তরুণ প্রজন্মের, এবং সেই কথাটা কিন্তু সে ক্যাটাগরিক্যালি বলেই গেল নিজের থেকেই, যে আমরা আশা করেছিলাম যে আজকে তরুণ প্রজন্ম এই জায়গাটায় আসবে, কিন্তু যখনই তারা আজকের মানে সরাসরি সরকার বা রাষ্ট্র ক্ষমতার পেছনে চলে আসলো, তখনই কিন্তু সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। আমি সেটাতে খারাপ মনে করি না, তরুণ প্রজন্ম আসুক, কিন্তু সেখানে আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা দরকার যে আসলে আমরা দেশের প্রয়োজনে সব কিছু করবো। এই চিন্তাটা আমি যদি আমার তার পূর্বসূরি হিসাবে আমাকে সে সমালোচনা করতেছে, রাজনীতিবিদ রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড় করে, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যদি এইটাকে আমি যেটা আগেও বলছি, এটাকে স্বচ্ছ করে যদি তারা ক্লিয়ার করতে না পারে, একসময় সে যখন আবার এই জায়গাটায় আসবে একই সমালোচনা কিন্তু তার জন্যও হবে। এই জন্য আমি বলতেছি যে দেশের প্রয়োজনে আমাদের সেই জায়গাটায় এখনও যে বিভেদগুলো হচ্ছে, আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি বলতেছি এই বিভেদগুলো করা উচিত না। এই বিভেদগুলো বাদ দিয়ে এখন যে আমরা ফ্যাসিবাদকে তাড়াইছি, যেটা সাকিব যে কথাটা বলছে, যে হতে পারে আমার এজেন্ডা ডিফারেন্ট হতে পারে, এখানে আমি একটা রাজনৈতিক দল করি, ও একটা রাজনৈতিক দল করে, সে একটা মতাদর্শ থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তো একমত যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং আমরা গণতন্ত্রটা চাই। এটার ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কোনো কারণ নাই। গণতন্ত্রটাকে ফিরে পাওয়ার জন্যই তো ফ্যাসিস্টকে আমরা তাড়াইছি। তো সেই গণতন্ত্রটা ফিরে আসার জন্য আমার কি এজেন্ডা আছে, তার কি আছে, লেট আস গো টু পিপুল। আমরা জনগণের কাছে যাই, এবং এটা নিয়ে আগেই নিজেদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করে জনগণকে যাতে হতাশ না করি। অলরেডি কিন্তু জনগণ কিছুটা হতাশ হয়ে যাচ্ছে, এবং এইটাই হয়তো সেই ফ্যাসিবাদের দোসররা চাচ্ছে প্রমাণ করতে, যে না তাহলে তো আগেরটাই ভালো ছিল, অর্থাৎ তাহলে কি ওইটাই ভালো ছিল। তো সেই কারণে ওইটাতে না, যে মূল জায়গায় আসতে হবে। এখানে মূল জায়গাটা যে দেশ আমরা স্বাধীন করছি লড়াই করে, এই উপমহাদেশ না অনেক দেশে আছে আমরা সশস্ত্র যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, অনেকে সেটা করে নাই, কিন্তু আজকে সেই আধিপত্যবাদী শক্তির প্রভাব বলয় থেকে বের হতে পারে নাই বলেই কিন্তু বাংলাদেশটা খুঁড়ে খুঁড়ে চলতেছে। কাজে কোনোভাবে আবার যাতে সেই আধিপত্যবাদী শক্তির প্রভাবের বলয়ে যাতে আমরা ঢুকে না যাই, এবং সেই শক্তিটাকে প্রতিহত করার জন্য যাতে আমরা রাজনৈতিক যে ঐক্যটাই এই আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের মধ্যে সৃষ্টি হচ্ছে, এটাকে যাতে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি, তাহলেই ভবিষ্যৎটা সুন্দর হবে। নাহলে আবারও সেই একই বলয় চলে যাব আমরা। যদি এটা, এই জন্য আমরা বলতেছি যে আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যাতে আর সময় না নেয়। বারবার ওই কথাটা আমরা এই জন্যই বলতেছি যে যত কিছু হোক, মন্দের ভালো গণতন্ত্র, মন্দের ভালো ভোটের মাধ্যমে মানে আমার প্রতিনিধি নির্বাচন করা, কোনোভাবেই আমি চুজ করার আমি কেউ না। আজকে আপনি যতই ভালো বলেন না কেন, ভালো হবে না তো, জনগণ ঠিক করবে যে কাকে সে ঠিক মনে করতেছে। জনগণ যদি জনগণের, আপনি কি মনে করেন এখন যে বাস্তবতা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই বাস্তবতা কি প্রস্তুত হয়েছে? অবশ্যই, কেন হবে না, কেন হবে না। আমি যদি আজকে যে আপনি বললেন প্রথমেই, আজকে নির্বাচন কমিশন প্রস্তুত, আজকে ডক্টর ইউনূস সাহেব কি আবার প্রধানমন্ত্রী হতে চাবে না তো। কাজেই তার যদি সেই ইন্টেনশন না থাকে যে আমি নির্বাচনকে প্রভাবান্বিত করব না, তাহলে 100% নির্বাচন নিরপেক্ষ। আপনি প্রথম বক্তব্যে কিন্তু স্পষ্ট বলেছেন যে ফ্যাসিস্ট গেছে, কিন্তু তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব রয়ে গেছে, সেই ডিসিরাই রয়ে যাবে। সেই ডিসিরা হাজার থাক, যখন মাঠে ময়দানে যাবে না, সেই ডিসি কিছুই করার থাকবে না। সেই ডিসির ওইখানে কারচুপি করার মতো তার কোনো ওই সুযোগ, ওই সাহসও থাকবে না। জনরোষে শোনেন, সেনাবাহিনী পর্যন্ত কি দেখছেন আপনি? 5ই আগস্টের আগে এই সেনাবাহিনীকে হাসিনা ব্যবহার করার চেষ্টা করে নাই? করছে তো, তাদেরকে তো অর্ডার দিছে মানুষ মারার জন্য, কিন্তু সেনাবাহিনী কিন্তু রুখে দাঁড়াইছে না, যায় নাই সে জনগণের বিপক্ষে।
যায়নি সে। সুতরাং কাজে আপনি প্রত্যাশা জনগণের করছেন, শোনেন, হ্যাঁ। একটা দুইটা আপনাকে মানতে হবে, দুইটা শক্তির সাথে কখনো লড়াই করে জয়লাভ করতে পারবেন না আপনি। একটা হলো প্রকৃতির সাথে, প্রকৃতির সাথে আমরা লড়াই করে জয়লাভ করতে আর পারি, আরেকটা হলো জনগণের সঙ্গে। জনগণ জনশক্তির সাথে। অসংখ্য- কাজে এই শক্তির বিপক্ষে দাঁড়ায় কেউ জয়লাভ করতে পারে না। কাজে এটাও আমাদের এই শক্তির, আমি আবার বলতেছি, এই শক্তির স্পিডটা নষ্ট হওয়ার আগেই নির্বাচনটা, এই জন্যই বলতেছি এই শক্তির স্পিডটা এখনো আছে। এই শক্তিটা যদি আপনি আরো ক্ষয় করেন, নিজেরা পরস্পর দ্বন্দ্বের মধ্যে এনে, তাইলে তখনই কিন্তু ওই পরাজিত ফ্যাসিবাদ আবার আবার শক্তি ফিরে আসার সঞ্চার সুযোগ করে আপনাকে খায় ফেলবে। তো শেখ হাসিনা 5ই আগস্টের আগের দিনও তো বলছে জনগণ তাকে চায়, তাই না? আর যারা করতেছে সব সন্ত্রাসী, এবং আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা দিছে সন্ত্রাসী। তো কাজে জনগণ কি চায় এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। এই জন্যই তো আমরা বলছি যে নির্বাচন দেন, আমরা জনগণের ম্যান্ডেটটা নেই যে জনগণ কি চায়। জনগণ 5 বছর পার্লামেন্ট চায় না 4 বছরের পার্লামেন্ট চায়, আমরা জনগণের কাছে যাই। তো এর জন্যই বলছি যে আজকের সব কিছুর বিতর্ক শেষ হয়ে যাবে যদি আমরা নির্বাচনী ট্রেনে উঠে যাই, এবং সেইখানে যাই জনগণের আমি এর আগেও কিন্তু বলছি জনগণ কখনো ভুল করে না, এবং জনগণ কখনো খারাপটাকে পছন্দ করে না। আপনাকে মনে রাখা দরকার যে শেখ মুজিবুর রহমান একটা হেলাফেলা নেতা না। শেখ মুজিবুর রহমান একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে, একটা পর্যায়ে এমন এক পর্যায়ে আসছিল যে স্বাধীনতার পরে সে জাতীয় নেতা হতে পারত, কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে তার দলীয় নেতা হিসাবে রাখছে তার বেনিফিটের জন্য। যে কারণে শেখ মুজিব নিজের সমালোচনা করছে যে আমি কি করব, আমার চারপাশে চোরের দল, চাটার দল, যা ভিক্ষা টিক্ষা করে আনে সব চাইটা বেটা খায় ফেলে। সো এইখানে এই আসলে জনগণের প্রয়োজনে যদি আমি আমাকে সেইখানে এস্টাবলিশ করতে না পারি, তাহলে জনগণ আমাকে সাপোর্ট করবে না। আপনি যত বড় নেতা হন, দেখেন কোথায় পরিণতি তার চলে গেছে আজকে, সেখানে তো যাওয়ার কথা না। পাশাপাশি দেখেন যে জিয়াউর রহমান তো নিজে রাজনীতিবিদ ছিলেন না, একটা সেনা প্রধান ছিলেন। সেখান থেকে রাষ্ট্রের একটা ক্রাইসিস মোমেন্টে তার হাতে যখন দায়িত্ব অর্পণ হলো, তখন সে দায়িত্ব নেওয়ার সাথে সাথে যখন এই ভুকানাঙ্গা মানুষকে খাবার দিতে পারলো মুখে, পরনে বস্ত্র দিতে পারলো, আইন শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনীতে কাউন্টার ছিল, পুলিশের ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরা শুরু হয়েছিল, সেখান থেকে টোটাল দেশটাকে তিনি আবার ব্যাক ফিরে দাঁড় করেছিলেন। সেই কারণে এখন পর্যন্ত বাংলাদেশে ভোট হলে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো জিয়াউর রহমান। এই কারণে বললাম যার যার কর্মের মধ্য দিয়েই কিন্তু সেটা, যেমন এখনও যেটা বলবো যে আজকে ডক্টর ইউনূসের উপরে সারা দেশের মানুষের একটা আস্থা আছে, আমাদের আস্থা আছে, এবং সেই জায়গাটায় তাকে বসানো হয়েছে। কাজে এই একটা ইন্টেরিয়াম পিরিয়ড, এটা কিন্তু এমন না যে কে বলতেছে ওইটা তারে বাহবা দেওয়ার জন্য, তারে তাল গাছে তুলে দিয়ে সরে পড়ার জন্য বলতেছে যে 5 বছর। এটা তো এমনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কথাটাই হলো ইন্টেরিয়াম, অন্তর্বর্তীকালীন। এটা তো পূর্ণাঙ্গ সময়ের গভর্নমেন্ট না। তো কাজেই তাকে ওই ইন্টেরিয়াম সময়টুকুই থাকতে হবে, ওইটুকু সময় নিয়েই তাকে পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে। এর চেয়ে বেশি যদি করে তাহলে সেটার জবাবদিহিতা তাকে একসময় আসতে হবে, কোনো কিছু জবাবদিহিতার বাইরে না। শেখ হাসিনাও নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে নিয়ে গেছিল, সংবিধান একটা ছিল, সেই সংবিধানও সে মানে নাই, কিন্তু এখন টের পাইতেছে যে আজকে কি অবস্থাটা, তাই না? এখন টের পাইতেছে যে আইনমন্ত্রী আমাদের সময় আইন দেখাইছে, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে আমাদেরকে জেলে নিছে। এখন যখন তারে দেখি যে পিছনে ওই পরা কি বলে, ডান্ডা কি বলে এটাকে, অর্থাৎ হ্যান্ডকাপ পরা, যখন তাকে যেতে যায় তখন কিন্তু একটা স্বাভাবিক আমার চিন্তা ওই সময়ের কথা যে সে কি বলছে আজকে এটা। কাজেই বাস্তবতার বাইরে কাউকে কখনো চিন্তা করা উচিত না। আমার ক্ষমতা কতটুকু, আমার ওইটুকুতেই থাকা উচিত। যখনই আমি ক্ষমতার অপব্যবহার করব, এবং ক্ষমতা অপব্যবহার করলে টুডে অর টুমরো আপনাকে কিন্তু আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা কথাই বলবো যে আসলে যেটা একদম ভেরি বিগিনিং বলতেছি যে আমাদের কোনো অবস্থাতেই আন্দোলনকারী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না, এবং জনগণকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া ঠিক হবে না, এবং কোনোভাবেই আবার সেই পরাজিত ফ্যাসিবাদ যাতে আধিপত্যবাদী শক্তির দোসর হিসাবে ফিরে না আসে, সেটার জন্য আমাদের সবাই সচেতন থাকতে হবে। এবং সেটার জন্য একমাত্র পথ
সেটা হলো যে মিনিমাম যে যে সংস্কারগুলো সেগুলো করে সংস্কারকে আমি তো একটা রাজনৈতিক কর্মী হিসাবে চাই যে আজকে রাজনীতিটা স্বচ্ছ হোক, আজকে কালো টাকার মালিকরা রাজনীতির প্রাধান্য বিস্তার না করুক, আজকে ব্যবসায়ীরা আজকে ব্যুরোক্রেটরা পার্লামেন্টে না আসুক, এই সমস্ত সংস্কার নিয়ে তো আজকে কেউ কোনো কথা বলতেছে জি, না। শেষ আজকে করতে হবে। পার্লামেন্ট মেম্বারদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত করে তাদের চরিত্র হনন করা হয়, সেটা না করা হোক। অর্থাৎ এই ধরনের আরো অনেক কিছু আছে যাতে রাজনীতিটাকে স্বচ্ছ করা যায়, কুলুষিত না রাজনীতিবিদকে থাকে। স্বচ্ছ থাকার সুযোগ করে দেয়া যায়, সেই ধরনের সংস্কারও দরকার।